হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কয়েকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে স্যার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা 2024-এর যে বিলটা রিসেন্টলি লোকসভা এবং রাজ্যসভাতে পাস হয়েছে এবং যেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে রয়েছে, সেই বিলটা সম্বন্ধে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কী জিনিস, কেন এটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই বিলের সঙ্গে মুকেশ আম্বানির কি কানেকশন আছে। বলা হচ্ছে যে মুকেশ আম্বানির যেটা অ্যান্টিলা রয়েছে, যে রেসিডেন্স রয়েছে, সেই রেসিডেন্স হয়তো এই বিল পাস করার পরে খালি করতে হতে পারে। তো সমস্ত কিছু ডিটেলসে থাকবে ভিডিওটার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখো, রিসেন্টলি বিভিন্ন জায়গাতে নিউজ আসে। নর্মালি কিন্তু এই ওয়াকফ বিল নিয়ে তো অলরেডি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে রয়েছে, কারণ সবাই বলছে যে মুসলিম রাইটস, যেটা সেই মুসলিম রাইটসটাকে নিয়ে নেওয়া হচ্ছে। তো সেই বিলের সঙ্গে যেটা নতুন করে অ্যাড হচ্ছে কন্ট্রোভার্সি, সেটা হলো মুকেশ আম্বানির যে রেসিডেন্স আছে, প্রায় 15,000 কোটি টাকার যে রেসিডেন্স, সেই অ্যান্টিলা, সেই রেসিডেন্সকে খালি করতে হতে পারে এই ওয়াকফ ল্যান্ড বিল যদি পাস হয়ে যায় বা অ্যামেন্ডমেন্ট বিল যদি পাস হয়। এখানে তোমরা নিউজ দেখতে পাচ্ছ যে 15,000 কোটি টাকার এই রেসিডেন্স খালি করতে হতে পারে যদি এই বিল পাস হয়। আর আমরা দেখলাম এই বিলটা পাস হয়েছে এবং এই বিল প্রচুর নিউজে রয়েছে, ভেরিয়াস রিজনে। সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। দেখো, বেসিক্যালি এই বিলটা নিউজে কেন রয়েছে, দেখো 2024-এ এই বিলটা এই নিয়ে আসা হয়, ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো রিসেন্টলি যেন লোকসভা এবং রাজ্যসভাতে এই বিলটাকে পাস করানো হয়, ঠিক আছে। এই বিল যেটা, সেটা কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট বিল। এবার আমরা জানি যে অ্যামেন্ডমেন্ট বিল মানে 100% এটার পার্টিকুলার কোনো অ্যাক্ট থাকবে, সেই অ্যাক্টটাকেই অ্যামেন্ড করা হচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে একটা অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটার নাম ছিল ওয়াকফ অ্যাক্ট 1995। এই অ্যাক্টটাকে চেঞ্জ করা হচ্ছে, কিছু প্রভিশনকে বদলে দেওয়া হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এই অ্যাক্টের মধ্যে কিছু রেগুলেশন দরকার আছে। বিভিন্ন যে ওয়াকফের যে প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলোকে রেগুলেট করার জন্য এই অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে আসা হচ্ছে। এবং বলা হচ্ছে এই বিলটা এলে ওয়াকফ বোর্ড যেটা রয়েছে সেটার জন্য এফিসিয়েন্সি আসবে এবং ওয়াকফের নতুন ডেফিনেশনও ক্রিয়েট হবে। তার সঙ্গে সঙ্গে নতুন নতুন টেকনোলজি এবং ম্যানেজমেন্টটাও কিন্তু খুব ভালোভাবে এফিসিয়েন্টলি তৈরি হবে। এতক্ষণ ধরে আমরা ওয়াকফ ওয়াকফ বলে যাচ্ছি, কিন্তু হোয়াট ইজ ওয়াকফ? ওয়াকফটা কি জিনিস? এটাতে কেন বা পরিবর্তন দরকার আছে? দেখো, ওয়াকফটা কি জিনিস, হোয়াট ইজ ওয়াকফ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কেউ মারা যায়, যদি তার ফ্যামিলিতে কেউ না থাকে, তখন কি হয়? তার যে ল্যান্ড, তার যে সমস্ত জায়গা জমি, সেগুলো পার্টিকুলারলি গভর্নমেন্ট তাতে একটা ট্রাস্ট হিসেবে কানেক্ট হয়ে যায়, মানে গভর্নমেন্ট সেটাকে হ্যান্ডেল করে। ঠিক একইভাবে মুসলিমদের ক্ষেত্রে এরকম রয়েছে, কোনো মুসলিম ফ্যামিলি যদি চায় তার যে যত প্রপার্টি আছে, সেই প্রপার্টি রিলিজিয়াস পারপাসে ইউজ হোক, অর্থাৎ তার সেই প্রপার্টি কোনো মুসলিম ডেভেলপমেন্টে ইউজ হোক বা চ্যারিটেবল ট্রাস্টে ইউজ হোক, তাহলে কিন্তু সে সেই প্রপার্টিকে দান করে যেতে পারে। আমরা দেখেছিলাম যখন ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা লাভ করেছিল, ভারত পাকিস্তান যখন আলাদা হয়ে গেছিল, তখন ভারতে যারা মুসলিমরা ছিল তারা যখন পাকিস্তানে চলে যাচ্ছিল, তারা প্রচুর পরিমাণ প্রপার্টি কি করে, এরকম রিলিজিয়াস পারপাসে কিন্তু হচ্ছে দিয়ে চলে যায়, দান করে চলে যায়। তখন এই এত প্রপার্টিকে হ্যান্ডেল করার জন্য একটা বোর্ড তৈরি করা দরকার ছিল। তখন গভর্নমেন্ট একটা বোর্ড তৈরি করেছিল, সেই বোর্ডের নাম ছিল কিন্তু ওয়াকফ। ওয়াকফ বোর্ড, মনে রেখে দাও। এই বোর্ডের আন্ডারে প্রচুর এরকম মস্ক আছে, প্রচুর স্কুল আছে, প্রচুর হসপিটাল আছে, এরকম প্রচুর প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলোকে পুরোটাই কিন্তু এই ওয়াকফ বোর্ড কন্ট্রোল করে, ঠিক আছে। এর জন্য একটা অ্যাক্টও নিয়ে আসা হয়েছিল, যেটার নাম ছিল ওয়াকফ বোর্ড বা ওয়াকফ অ্যাক্ট 1995। 1995 সালে এই অ্যাক্টটা নিয়ে আসা হয়, যদিও এই অ্যাক্টটা অনেক আগে থাকতেই এসছে, 47-এর পরে পরেই এসছে, কিন্তু পুরো অ্যাক্টটা কিন্তু একটা জায়গাতে আসে 1995-এ এসে এই পুরো অ্যাক্টটা একটা তৈরি হয়। এবার যদি দেখি যে এই ওয়াকফ বোর্ডের কাছে টোটাল কতগুলো এরকম প্রপার্টি আছে, যেগুলো বলতে পারো যে মুসলিমরা বেসিক্যালি দান করে দিয়ে গেছে, এরকম কত প্রপার্টি আছে। তো সেটা যদি দেখা হয়, প্রায় 8.72 লাখস এরকম ওয়াকফ প্রপার্টি রয়েছে। প্রায় 38 লাখ একর্স এরিয়া এরকম রয়েছে, যেগুলো পুরোটাই কিন্তু মুসলিম ডেভেলপমেন্টে ইউজ হচ্ছে। যেরকম এখানে বলা হচ্ছে 3,56,350 খানা ওয়াকফ স্টেট রয়েছে। ইমুভেবল প্রপার্টি, যেগুলো মুভ করছে না, এরকম ল্যান্ড, বিল্ডিং, এরকম যদি দেখা হয়, প্রায় 8,72,802 খানা এরকম ইমুভেবল প্রপার্টি রয়েছে। মুভেবল প্রপার্টি মানে গাড়ি টাড়ি এরকম দান করে গেছে, এরকম প্রপার্টি যদি দেখি, প্রায় 16,716 খানা এরকম মুভেবল প্রপার্টি রয়েছে। এছাড়া ডিজিটাল রেকর্ড যদি দেখা হয়, 3,30,000 এরকম সামথিং রেকর্ড অলরেডি পাওয়া গেছে, যেখানে যেগুলোর উপরে ওয়াকফের প্রপার কিন্তু বলতে পারো রেগুলেশন আছে।
তার মানে বুঝতেই পারছো বিশাল বড় একটা প্রপার্টি, বিশাল বড় রকমের জিনিসপত্রকে হ্যান্ডেল করে এই ওয়াকফ বোর্ড। এবার কি হচ্ছে, 2024-এ একটা নতুন বিল নিয়ে আসা হয় এবং সেই বিলে বলা হয় এই বোর্ডগুলোকে রেগুলেট করতে গিয়ে কোথাও করাপশন হচ্ছে, এই বোর্ডগুলোকে রেগুলেট করতে গিয়ে কোথাও না কোথাও এই ওয়াকফ বোর্ড মাঝে মাঝে কি করছে, বিভিন্ন মানুষের ওপরে অত্যাচার করছে, টর্চার করছে। এইটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের একটা কন্ট্রোভার্সি নিউজে চলছিল। যেরকম রিসেন্টলি একটা এক্সাম্পল যদি দেই, কেরালাতে একটা ক্রিশ্চিয়ান ফ্যামিলি ছিল, সেই ক্রিশ্চিয়ান ফ্যামিলির অনেক বড় ল্যান্ড ছিল, ঠিক আছে। পরবর্তীকালে এই ওয়াকফ বোর্ড সেই ল্যান্ডটাকে পুরো ক্যাপচার করে নেয়। তারপরে যখন তার ফ্যামিলি যারা রয়েছে পরবর্তীকালে যখন সেটাকে দখল করতে আসে বা সেটাকে নিতে আসে, তখন এই ওয়াকফ বোর্ড তাকে নিতে দেয়নি। এরপরে সে ওয়াকফ বোর্ডের এগেনস্টে কেস হয়। তো এরকম প্রচুর ঘটনা কিন্তু আছে যেখানে ওয়াকফ জোর করে কারুর জায়গা দখল করছে। তো এই জিনিসগুলোকে রেগুলেট করার জন্য গভর্নমেন্ট একটা বিল নিয়ে আসে। সেই বিলটা হচ্ছে 2024-এর অ্যামেন্ডমেন্ট বিল। সেখানে বলা হয় যে একটা সেপারেশন অফ ট্রাস্ট ফ্রম ওয়াকফ তৈরি করা হবে। অর্থাৎ বেসিক্যালি একটা মুসলিম ক্রিয়েটেড ট্রাস্ট আন্ডার এনি ল হুইচ নো লঙ্গার বি কনসিডারেড অ্যাজ এ ওয়াকফ। ওয়াকফ মানেই এটা নয় যে কোনো মুসলিমরাই শুধুমাত্র ওয়াকফটাকে কন্ট্রোল করতে পারবে, অন্য কেউ কন্ট্রোল করতে পারবে না। এটা ভুল চিন্তা ভাবনা। ওয়াকফ একটা বোর্ড, যে বোর্ডটার আন্ডারে কোনো ইন্ডিভিজুয়ালও থাকতে পারে, সে ফুল কন্ট্রোল করতে পারে এবং সে ট্রাস্টটাকে কন্টিনিউ করতে পারে। তো এরকম করা হবে, এরকম নয় যে শুধুমাত্র মুসলিমরাই এই বোর্ডটাকে কন্টিনিউ করবে। এইটা কিন্তু একটা নতুন প্রভিশন নিয়ে আসা হয়। আগে কিন্তু শুধুমাত্র মুসলিমরাই কিন্তু ওয়াকফটাকে কন্ট্রোল করতো। এরপরে বলা আছে যদি ওয়াকফের ডেডিকেশন মানে কারা এলিজিবল রয়েছে ওয়াকফ বোর্ডের থাকার জন্য, একমাত্র কোনো মুসলিম যে প্র্যাকটিস করছে, মুসলিমটাকে অ্যাটলিস্ট 5 বছর ধরে প্র্যাকটিস করছে, সে চাইলে তার প্রপার্টিকে ওয়াকফকে দিয়ে যেতে পারে। এছাড়া অন্য কেউ দিতে পারবে না। একমাত্র কোনো মুসলিম যদি থাকে, সে যদি 5 বছর ধরে মুসলিমটাকে প্র্যাকটিস করে, তাহলে কিন্তু সে তার প্রপার্টিকে ওয়াকফকে দিতে পারে, আদারওয়াইজ কিন্তু অন্য কেউ দিতে পারবে না। বলেছে অন্য যত প্রপার্টি আছে সেগুলো রেজিস্টারেড হতে হবে ওয়াকফ বোর্ডের আন্ডারে, ঠিক আছে। এবং সেখানে মাস্ট এটা হতে হবে গভর্নমেন্ট, সেটাকে গভর্নমেন্ট ল্যান্ড যেগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড অলসো সেই প্রপার্টিতে কোনো ডিসপিউট থাকবে না সেরকম হতে হবে, তবেই কিন্তু সেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে রেজিস্টার হবে। এরকম নয় যে জোর করে গিয়ে দখল করে নিলাম দিয়ে সেটা আমার ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে, এরকম বলা যাবে না, ঠিক আছে। আলটিমেটলি এটা বলতে চেয়েছে। এছাড়া আরো কয়েকটা জিনিস অ্যাড হয়েছে, যেরকম কি ওমেন রাইটস ইন ফ্যামিলি ওয়াকফ। ধরো সামথিং কোনো একজন পার্সন আছে, সেই পার্সনের একটা ছেলে একটা মেয়ে আছে, ঠিক আছে, এবং সেই পার্সনের ধরো সামথিং 200 বিঘা 300 বিঘা বা 200 একর জায়গা আছে। এবার দেখা গেল ছেলেটা আছে এবং মেয়েটা আছে, ছেলেটা কোনো কারণে মারা গেল সামথিং, তো সঙ্গে সঙ্গে তার এই 200 একর এরিয়া ওয়াকফ বোর্ড কিন্তু জোর করে দখল করে নিতে পারবে না। এখানে ওমেন রাইটস অলসো বলা হয়েছে, ঠিক আছে। যদি ছেলেটা না থাকে তাহলে কিন্তু মেয়েটা কিন্তু তার অধিকার পাবে, ঠিক আছে, বা ছেলেটা থাকে মেয়েটা থাকে তাহলে মেয়েটাও কিন্তু সমান অধিকার পাবে। এখানে বলা আছে জোর করে দখল করে নেওয়া যাবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু সে যদি দিতে চায় তাহলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ কিন্তু জোর করে দখল করা যাবে না, ঠিক আছে। অ্যান্ড অলসো যদি ওয়াকফ ওই প্রপার্টিটাকে নিতে চায় পরবর্তীকালে, ধরো কারোর প্রপার্টি আছে সেখানে ছেলে নেই আর মেয়ে আছে, তার প্রপার্টি যদি নিতে চায় তাহলে মেয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু স্পেশাল প্রভিশন দেওয়া রয়েছে ডাইভোর্স ওমেনদের ক্ষেত্রে, উইডোর ক্ষেত্রে, ওয়ারফ্যানদের ক্ষেত্রে, ক্ষেত্রে কিন্তু পারমিশন নিতে হবে, তারপরে গিয়ে ক্লেম করতে পারে। এছাড়া আরো একটা জিনিস বলা আছে, এইটা নিয়ে প্রচুর গন্ডগোল চলছে সেকশন 40 নিয়ে, এটা নিয়ে সুপ্রিম কোর্টেও পর্যন্ত চলে গেছে। সেখানে হচ্ছে আরবিট্রারিলি অনেক সময় ওয়াকফ বোর্ড কি করে কারুর জায়গা দখল করে নেয়। সেকশন 40-তে বলা আছে যদি কোনো ফ্যামিলির কেউ না থাকে তাহলে ওয়াকফ বোর্ড চাইলে তার প্রপার্টিকে অ্যাকোয়ার করতে পারে, ঠিক আছে। ওয়াকফ কথার অর্থই হচ্ছে ডিটেনশন, অর্থাৎ নিয়ে নেওয়া। তো এখানে চাইলে কিন্তু নিতে পারে। এইটা নিয়ে বেসিক্যালি কিন্তু একটা নতুন রেগুলেশন নিয়ে আসা হয়েছে। রেগুলেশন হচ্ছে সেকশন 40-তে নতুন করে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে কাকে, ওয়াকফ বোর্ড অ্যান্ড দ্য অথরিটি টু ডিসাইড এ হোয়েদার এ প্রপার্টি ইজ ওয়াকফ প্রপার্টি অর নট। এটা নয় যে গিয়ে সঙ্গে সঙ্গে দখল করে নেব, সেটা জানতে হবে আগে যে ওই প্রপার্টিটা ওয়াকফ প্রপার্টি হিসেবে এলিজেবল কিনা বা এলিজেবল নয় কিনা, সেটা কিন্তু দেখে তারপরে কিন্তু সেটাকে অ্যাকোয়ার করা যাবে। সেকশন 40-তে এটা বলে দেওয়া হয়েছে। আগে কি হতো, জোর করে দখল করে নিত, ঠিক আছে। এরপরে যদি দেখি ওয়াকফ ট্রিবিউনাল একটা তৈরি করা হওয়ার কথা বলা আছে। এখানে একটা জিনিস বলা আছে ট্রিবিউনালের ব্যাপারটা, অনেক সময় কোনো প্রপার্টি নিয়ে ডিসপিউট হলো, তো ডিসপিউট হওয়ার পরে কোর্টে কেউ যেতে পারতো না, আগে একটা ওয়াকফ ট্রিবিউনালের কাছে যাওয়া হতো। ওয়াকফ ট্রিবিউনাল যেটা ডিসিশন দিত সেটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন হতো।
এতে কি হতো, অনেক সময় কি হয়, বায়াস ডিসিশন আসার চান্স থাকতে পারতো ট্রিবিউনাল থেকে। তো সেখানে একটা নতুন প্রভিশন করে দেওয়া হয়েছে যে না, এরকম যদি কোনো ডিসপিউট হয় তাহলে সেক্ষেত্রে ট্রিবিউনাল ডিসিশন দেবে, কিন্তু সেই ট্রিবিউনাল কিন্তু ডিসিশন দেওয়ার পরে সেখানে একটা পার্টিকুলার কমিটি তৈরি করা হবে, 3 মেম্বার কমিটি তৈরি করা হবে। তার মধ্যে একজন ডিস্ট্রিক্ট জাজ থাকবে, একজন স্টেট গভর্নমেন্টের অফিসার থাকবে জয়েন্ট সেক্রেটারি লেভেলের, এবং একটা এক্সপার্ট মুসলিম ল সে থাকবে। তারা পুরো ব্যাপারটাকে দেখবে, দেন তারপরে ডিসিশন নেওয়া হবে, এবং সেই ডিসিশন সেটা আবার চাইলে কিন্তু কোর্টে গিয়ে সেটা জুডিশিয়াল রিভিউ হতে পারে। আগে এটা কিন্তু হতো না, এখন কিন্তু জুডিশিয়াল রিভিউ হতে পারে, এটা বলেছে। অ্যান্ড অলসো বলা আছে যে 90 ডেজের মধ্যে সেই ট্রিবিউনালকে অর্ডার পাবলিশ করতে হবে যে সেই প্রপার্টি নিয়ে কি ডিসপিউট রয়েছে সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং অলসো এখানে বলা আছে যে গভর্নমেন্ট ল্যান্ড বা ওয়াকফ ডিসপিউট যদি হয়, মানে কোনো একটা প্রপার্টি নিয়ে ওয়াকফদের মধ্যে ডিসপিউট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জেনে রাখো, অ্যান অফিসার অ্যাবভ দ্য র্যাঙ্ক অফ কালেক্টর উইল ইনভেস্টিগেট দ্য গভর্নমেন্ট প্রপার্টি ক্লেমড অ্যাজ এ ওয়াকফ টু প্রিভেন্ট এনি আনওয়ারেন্টেড ক্লেমস। মানে হচ্ছে, যদি কোনো ওয়াকফ বোর্ড কখনো গভর্নমেন্ট প্রপার্টিকে অ্যাজ এ ওয়াকআপ প্রপার্টি হিসেবে ক্লেম করে, তাহলে সেক্ষেত্রে কালেক্টর লেভেলের একজন অফিসার এসে সে পুরোটাই ইনভেস্টিগেট করবে, দেন তারপরে সে ডিসাইড করবে যে সেই প্রপার্টিটা গভর্নমেন্টের প্রপার্টি না ওয়াকফের প্রপার্টি। অবভিয়াসলি বুঝতেই পারছো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এটা বলা আছে যে ওয়াকফ ইনস্টিটিউশন ম্যান্ডেটরি কন্ট্রিবিউট টু ওয়াকফ বোর্ড রিডিউস ফ্রম 7 to 5%, অ্যালোয়িং মোর ফান্ডস টু বি অ্যালোকেটেড অন চ্যারিটেবল পারপাস। মানে এখানে বলা আছে যে অ্যানুয়াল কন্ট্রিবিউশন যেটা, সেটা কিন্তু 7% কন্ট্রিবিউশন করতে হতো, মানে ওয়াকফ ইনস্টিটিউশনগুলোকে মুসলিম ডেভেলপমেন্টে বা আদার্স কিছুতে 7%-এর বেশি হচ্ছে চ্যারিটেবল পারপাসে কিন্তু হচ্ছে কন্ট্রিবিউশন করতে হতো, সেটা কমিয়ে 5% করে দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যা কিছু কন্ট্রিবিউশন আসবে, যেরকম আমরা দেখো, আমরা ভারত সেবার সময় কন্টিনিউয়াস কন্ট্রিবিউশন করি, আমরা যদি দেখি যে রামকৃষ্ণ মিশনে কন্ট্রিবিউশন করছি, আমরা ইসকনে কন্ট্রিবিউশন করছি, ঠিক সেম ভাবে মুসলিমরা যদি ওয়াকফ বোর্ডকে করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 5% কিন্তু তার টোটাল অ্যালোকেশনের ফান্ডের কিন্তু 5% সে চ্যারিটি করতে পারে, এখানে বলা আছে। অ্যান্ড অলসো এখানে বলা আছে যে যে সমস্ত ওয়াকফ ইনস্টিটিউশন রয়েছে, এরকম অনেক মস্ক পেয়ে যাবে, অনেক হচ্ছে ইনস্টিটিউশন পেয়ে যাবে, যারা 1 লাখ টাকার বেশি আর্নিং করছে পার, যদি বলেছে আর্নিং ওভার 1 লাখ, মাস্ট আন্ডারগো অডিটস। অর্থাৎ কোনো একটা ইনস্টিটিউশনের কাছে যদি 1 লাখ টাকার বেশি অ্যামাউন্ট আসে, তাহলে তাকে কিন্তু অডিট করাতে হবে, স্টেট অ্যাপ্রুভ অথরিটি দিয়ে অডিট করাতে হবে। তা না হলে কি হতে পারে, তা না হলে বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স হতে পারে, মুসলিমদেরকে মুসলিমদের ওপরে অনেক টাকা খরচা হতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট খরচা করলো দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে। তো সেক্ষেত্রে ওই জন্য কিন্তু একটা প্রভিশন দেওয়া আছে যে বেশি টাকা যদি কোনো ইনস্টিটিউশনে আসছে, তাহলে কিন্তু তাকে অডিট করাতে হবে। এরপর দেখো, বিভিন্ন টেকনোলজি এবং সেন্ট্রাল পোর্টালকে তৈরি করা হবে যাতে এফিসিয়েন্সি ম্যানেজ হয়, যাতে ট্রান্সপারেন্সি থাকে, সেই সমস্ত জিনিসগুলোকে দেখার জন্য, কত টাকা ঢুকছে কত টাকা বেরোচ্ছে, এই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু একটা পোর্টালও তৈরি করা হবে, সেই পোর্টালে সমস্ত কিছু থাকবে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে তাহলে এইগুলো নতুন চেঞ্জেস নিয়ে আসা হলো, ঠিক আছে। এবার এই চেঞ্জেসের দরকার কি ছিল, মানে এই চেঞ্জেসগুলো যেগুলো দরকার মানে করা হয়েছে, সেই চেঞ্জেসগুলো দরকার কি ছিল? এত চেঞ্জেস তো কোনো দরকার ছিল না। বেসিক্যালি চেঞ্জেসগুলো দরকার এই কয়েকটা রিজন আছে। কি রিজন? প্রথম কথা, যে ওয়াকফ আগে কি করতো, কোনো একটা প্রপার্টিকে যদি ক্লেম করতো যে সেটা তার আন্ডারে আছে, তাহলে কিন্তু সেটা তারই আন্ডারে পার্মানেন্টলি থাকতো, কোনোদিনই কিন্তু চেঞ্জ করা যেত না। এটাকে বদলে ফেলা হয়েছে, এটা বলা হয়েছে যে কোনো একটা ওয়াকফ প্রপার্টি সারা জীবন ওয়াকফ প্রপার্টি থাকতে পারে না, হতে পারে সেখানে কোনো পার্মানেন্ট কোনো কিছু থাকতে পারে না, সেটা একটা ডিসপিউট হতে পারে। ধরো সামথিং, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো একটা রাস্তার পাশে এইখানে একটা ধরো মস্ক তৈরি হয়ে আছে, এবার দেখা গেল যে গভর্নমেন্ট ওই রাস্তাটাকে এক্সপান্ড করছে, তাহলে রাস্তার পাশেই কিন্তু এইখানে মস্ক আছে, তো মস্ক সেই রাস্তার গভর্নমেন্ট যে রোড এক্সপানশন করছে সেই রোডের এক্সপানশনের মধ্যে পড়ছে। তো সেখানে ওয়াকফ বোর্ড বলতে পারে না যে এটা আমার প্রপার্টি, আমি দেবো না, এটা দিতে পারে না, তাহলে এটা পার্মানেন্ট নয়, এই জায়গাটা কিন্তু চাইলে চেঞ্জ করতে হতে পারে। তো সেইখানে কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করা হয়েছে, যে আগে যেটা ইরিভোকেবল ছিল, মানে চেঞ্জ করা যেত না, সেটা কিন্তু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। সেকেন্ড হচ্ছে পোর ম্যানেজমেন্ট ছিল, আগে কিন্তু প্রচুর ম্যানেজমেন্ট হতো, ম্যানেজমেন্ট কিন্তু খুবই পোর ছিল, কারণ কি আগে জোরজার করে দখল করা এই ব্যাপারটা ছিল, তো সেটাকে চেঞ্জ করে বদলে ফেলা হয়েছে। জুডিশিয়াল ওভারসাইটের কথা বললাম, আগে ট্রিবিউনাল যার ডিসিশন নিত সেই ট্রিবিউনালের ডিসিশন কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ছিল, সেটাকে অ্যাপিল করা যেত না, কিন্তু সেটাতে এখন জুডিশিয়াল রিভিউ করা যাচ্ছে, কোর্টে গিয়ে সেটাকে দেখানো যাচ্ছে। অ্যান্ড অলসো পাওয়ারের প্রচুর পরিমাণে মিসইউজ হতো। সেকশন 40, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যে এখানে অনেক রাইটস দিয়ে দেওয়া হয়েছিল, যে সে চাইলে জোর করে গিয়ে দখল করতে পারতো। যেরকম আমি কেরালার ঘটনাটা বললাম, তার জায়গাটা দখল করে নিয়েছিল, পরবর্তীকালে ওই খ্রিস্টান ফ্যামিলি কোর্টে যায়,
কোর্ট ডিসাইড করে যে না ওইটা করা যাবে না, এরকম ভাবে প্রাইভেট প্রপার্টিকে ডিক্লেয়ার করা যাবে না অ্যাজ এ ওয়াকআপ প্রপার্টি হিসেবে। তো এই যে মিসইউজ অফ পাওয়ার, এটা কিন্তু প্রচুর পরিমাণে হতো। এখন এই জন্যই কিন্তু এই বিলে নতুন নতুন পরিবর্তন নিয়ে আসা হয়েছে। নর্মালি আমরা যদি পুরো বিলটাকে দেখি, তার মানে বিলটার মধ্যে কিছু রেগুলেশন নিয়ে আসা হয়েছে, যেখানে জোর করে দখল করা ব্যাপার, জোর করে নিয়ে নেওয়া ব্যাপার, জোর করে ধর্মের নামে যে কোনো জিনিসকে পরিবর্তন করা ব্যাপার, এইটাতে কিন্তু অনেক রেস্ট্রিকশন চলে এসছে। এবার এতে প্রবলেম কি হবে, কনসার্ন কি হয়েছে? দেখো, এতে কনসার্ন যদি দেখি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে। যেরকম অপোজিশন এটার এগেনস্টে কথা বলছে, এবং অপোজিশন বলছে যে গভর্নমেন্ট জোর করে মুসলিম রাইটসকে কেড়ে নিতে চেষ্টা করছে, মুসলিমদের যে রাইটস সেই রাইটসটাকে নিয়ে নিতে চেষ্টা করছে। এই নিয়ে প্রচুর অপোজিশনের কথাবার্তা চলছে। অ্যান্ড অলসো এটা বলা হচ্ছে যে যদি এরকম চলতে থাকে, তাহলে কাল বাদে পরশুদিন মুসলিমদের যে রাইটস, সেই রাইটসটা কিন্তু চলে যাবে। মুসলিমরা যে চ্যারিটি করার চিন্তা ভাবনা করতো, সেই চ্যারিটি করার চিন্তা ভাবনাতে কিন্তু অনেক প্রবলেম আসবে। মুসলিমদের যে ডেভেলপমেন্ট হতো, সেই ডেভেলপমেন্ট কিন্তু দাঁড়িয়ে যাবে, থমকে যাবে। তো এরকম অনেক কথাবার্তা কিন্তু হচ্ছে, এবং এটা বলা হচ্ছে যে রাইটস গুলো যেগুলো 25, 26, 27, 28 এই সমস্ত ক্ষেত্রে যে রিলিজিয়াস রাইটস এর কথা বলা আছে, 25 থেকে 29, আর্টিকেল 25 থেকে 29, সেই রাইটসে অনেক কনস্টিটিউশনাল কনফ্লিক্ট কিন্তু আসবে ভবিষ্যতে। তো এই জন্য কিন্তু এই বিলটা নিয়ে প্রচুর নিউজে আমরা দেখতে পাচ্ছি। এখন গভর্নমেন্ট কি চেষ্টা করছে? গভর্নমেন্ট চেষ্টা করছে যে এই 2024-এর এই বিলটা এলে অনেক ট্রান্সপারেন্সি আসবে, অনেক মিসইউজ বন্ধ হবে, ডিসপিউটগুলো খুব তাড়াতাড়ি সলিউশন হবে, গভর্নমেন্টের কন্ট্রোল এতে বেড়ে যাবে, রিপ্রেজেন্টেশন বাড়বে, প্রপার্টি রাইটস যেটা রয়েছে সেটা ঠিকভাবে অ্যাড্রেস হবে। তো গভর্নমেন্ট পজিটিভলি এই জিনিসটাকে নিয়েছে এবং সেই বিলটাকে নিয়ে আসার চেষ্টা করছে। এখন অবভিয়াসলি এটা নিয়ে কন্ট্রোভার্সি তো চলবেই, কারণ রাইটস চলে যাচ্ছে যেহেতু মুসলিমদের, তাই চলবে কন্ট্রোভার্সি। যাই হোক, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে শেয়ার করলাম। হোপফুলি ওয়াকফ বিল কি জিনিস সেটার সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার একটা পিকচার তৈরি হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।